অদ্ভুত ধরনের প্রাচীন জিনিস সংগ্রহের একটা নেশা আছে অমরের। তাই যখন ওর কাকার আফ্রিকা যাবার কথা শুনল অমর আনন্দে নেচে উঠল। কাকা মনতোষবাবু একটা বিলিতি কোম্পানিতে কাজ করেন, প্রায় তাকে বিদেশে যেতে হয়, আর যখনই ফেরেন অমরের জন্য কিছু না কিছু জিনিস সে নিয়েই আসেন। সুতরাং এবারও যে কিছু আসবে তাতে অমর একদম নিঃসন্দেহে আছেন। এলো মনতোষবাবু অমরের সামনে একটা লম্বা বাক্স রেখে বললেন, খোলো। অমর তাড়াতাড়ি প্যাকেট খুলে ফেলে। বাক্সের ঢাকা খুলতেই রীতিমতো চমকে উঠল। একটা পুতুল, আফ্রিকানদের মতো সাজ, দেখতেও আফ্রিকানদের মতো, কিন্তু কেমন যেন বিভৎস দেখতে। অমর ভালো করে লক্ষ্য করল, বিভৎস হচ্ছে পুতুলটার চোখ দুটো, কি নৃশংস দৃষ্টি। অমর একটু দমে গেল। এবার কাকা তার জন্য আফ্রিকান পুতুল এনেছেন, এটা তো আর প্রাচীন সংগ্রহের মধ্যে পড়ে না, সেটা অমরের মুখ দেখে বুঝেছেন মনতোষবাবু। মনতোষবাবু বললেন, তুমি মনে করছো এটা তোমাকে শুধু সাজিয়ে রাখাবার জন্য দিয়েছি, তাই না? অমর একটু মন মরা হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি দারুণ কিছু আনবে। মনতোষবাবু একটু হেসে বললেন, অমর, তোমার কিউরিওতে যত দুর্লভ সংগ্রহ আছে তার মধ্যে জানবে এটাও কম মূল্যবান নয়। বরং বলতে পারি এ ধরনের সাংঘাতিক বস্তু তোমার সংগ্রহে এখন যেমন নেই, পরেও কোনোদিন থাকবে কিনা তা নিয়ে অনেক সন্দেহ আছে। রীতিমতো ভাবনায় পড়ে গেল অমর। কি এমন জিনিস কাকা এনেছেন, তার মধ্যে কি এমন থাকতে পারে যা কাকাকে রীতিমতো উত্তেজিত করে দিয়েছে? অমর রীতিমতো নড়ে চড়ে বসে। এবার বলে, আমাকে বলো না কাকা, কি ব্যাপার? আমি তো দেখছি এটা একটা সামান্য পুতুল, আর কিছুই নয়। মনতোষবাবু একটা সিগারেট ধরিয়ে অমরকে বললেন, শোনো অমর, আমি তোমাকে সব খুলেই বলবো, যাতে সব জানা থাকলে তুমি এই পুতুলটাকে সাবধানে রাখতে পারবে। এটা দেখতে সাধারণ হলেও এটা কিন্তু সাংঘাতিক। আফ্রিকানরা একে বলে ভুডু ডল। হাইতির বহু প্রচলিত একটি পদ্ধতি, যা দিয়ে ওরা শত্রুকে বশ করে। কালো জাদু। অমর ছোট্ট করে হেসে দিল। পুতুল দিয়ে সত্যি সত্যি কি কোনো শত্রুকে বধ করা যায় নাকি? কালো জাদু আবার কি জিনিস? যায়। গম্ভীর হয়ে বললেন মনতোষবাবু, তবে শোনো, এই পুতুলটাকে ওদের ওঝারা প্রথমে মন্ত্রপুত করে, তারপর কোনো শত্রু ব্যবহৃত কোনো জিনিস বা তার নখ অথবা চুল কেটে লাগিয়ে দেওয়া হয় এর গায়ে। তারপর এই পুতুল হয়ে ওঠে জীবন্ত এক মরণদূত। যদি শত্রুকে বধ করার প্রয়োজন হয় তাহলে যেভাবে বন্ধ করা হবে পুতুলটাকে, শত্রুটিও ঠিক সেভাবেই মারা যাবে। মানে? অমর রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করল। মানে বললেন মনতোষবাবু, তুমি যদি ওর গলাটাকে ছুরি দিয়ে কেটে দাও তবে হাজার হাজার মাইল দূরে থেকেও সেই শত্রুর গলা কেটে পড়ে যাবে। অথবা তুমি যদি ওর পেট। এটা বলতেই থামিয়ে দিল অমর। বলল, চুপ করো কাকা, কি বিভৎস কথা, এ কি সত্যি নাকি? আর এগুলো রূপ কথায় এমনটা হতে পারে নাকি? এটা অসম্ভব। পারে পারে বলেই তো তোমার দুর্লভ সংগ্রহে রাখার জন্য ওকে নিয়ে এসেছি। তবে সাবধান অমর, কোনো দিন ভুল করেও এর সত্যি মিথ্যা যাচাই করতে যেও না। ভুল মন্ত্র বা ভুল পদ্ধতি কিন্তু উল্টো ফল দিতে পারে। যে শত্রু বধ করার জন্য একে ব্যবহার করেছ তারই মৃত্যু ডেকে আনবে। না না কাকা, এসব কেউ করে নাকি? কি সাংঘাতিক ব্যাপার। মনে রেখো, ভুলে যেও না কিন্তু। মনতোষবাবু বারবার সাবধান করে দেয় অমরকে। পরদিন ছিল রবিবার। অমরদের পাড়ার ক্লাব আজ জোর মিটিং। সামনে বিশ্বকর্মা পুজো। প্রত্যেকবার এই দিনে ওরা নাটক করে নানা রকম গান বাজনা করে। এবার এখনো পর্যন্ত কোনো নাটক ঠিক হলো না। যে নাটকটি ঠিক হয় বিভিন্ন মতামতে ভেস্তে যায়। মিটিংয়ের সবাই খুব উত্তেজিত। মানিকের আনা একটা নাটকের বই এই মাত্র রজত বরাবর করে দিল। ইন্দ্রনীল ওদের মধ্যে একটু বয়স্ক, প্রতিবারই নাটক ওই পরিচালনা করে। এসব গন্ডগোল দেখে বলে ওঠে ইন্দ্রনীল, ভালো থিম না হলে নাটক আর করবো না, বুঝলে? যোগু বলে, বাংলাদেশ থেকে কি সব লেখকরা হাওয়া হয়ে গেল নাকি? একটা ভালো গল্প নেই, নতুন কিছু দিতে পারে না, কেবল পলিটিক্স, নয় সংসার, না হলে লুটু লুটু প্রেম। তোর ভালো লাগে না। এতক্ষণ চুপ করে বসেছিল অমর, এবার নড়ে চড়ে বসলো। বলবো বলবো একটু ইতস্তত করে বলে ফেললো, আমি তোমাদের একটা নতুন ধরনের গল্প বলবো। না, সত্যি কাহিনী শোনাতে পারি। ইন্দ্রনীল যদি লিখতে পারে তবে চারিদিকে হইচই পড়ে যাবে। ইন্দ্রনীল রীতিমতো নড়ে চড়ে বসল।
শোনা তো আগে। যোগু বলল, ভালো থিম হলে লেখকের অভাব, তাই না? অমর বলতে শুরু করলো, ঠিক যেমনই শুনেছি কাকার কাছ থেকে ঠিক তেমন করে বলল, ঠিক যেমনটা শুনেছিল কাকার কাছ থেকে ঠিক তেমনটাই বলল। তার কথা শেষ হওয়ার পর মিনিট 5 কেউ কোনো কথা বলতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল পুরোটা ক্লাব। নীরবতা ভাঙল ইন্দ্রনীলের। টেবিল চাপড়ে বলল, এটাই এবারের নাটক হবে, ফাইনাল। তোমরা রাজি? এক বাক্যে চেঁচিয়ে ওঠে সকলে, রাজি। মানিক বলল, কিন্তু ওই পুতুলটাকে কি নাটকে ব্যবহার করতে পারবে? কখনো না, দূর স্বরে প্রতিবাদ করল অমর। তাহলে এই নাটক বন্ধ। যাও, মধ্যস্থ হয়ে বলল, দরকার কি? ওই রকম দেখতে একটা পুতুল বাজার থেকে নিয়ে আসলেই হয়ে যায়। ওই রকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসবো এখন। অমর বলল, এরকম নয়, ওই ধরনের। এরকম পুতুল এখানে পাওয়া শক্ত। ইন্দ্রনীল সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, পুতুলের ব্যাপারটা পরে ভাবা যাবে, আগে গল্পটা লেখা যাক। ঠিক হলো, দিন 7 পরে গল্পটা নিয়ে বসা হবে। ঠিক 7 দিন পর একটা ছোটখাটো ম্যানক্রিপ্ট নিয়ে হাজির হলো ইন্দ্রনীল। তার পরিচিত নাট্যকার অনিরুদ্ধ পালকে বলতে তিনি দারুণ উৎসাহ নিয়ে নাটকটা লিখে ফেললেন। ইন্দ্রনীল বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। কোনো জায়গায় যদি আপত্তি থাকে তো জানাবে, অসুবিধা না থাকলে বদলে দেওয়া যাবে। শুরু হলো গল্প বলা। এক আফ্রিকান ওঝা, তার কাজ হলো এই ভুডু ডল নিয়ে শত্রুকে বধ করা। এর জন্য সে মোটা মোটা টাকা রোজগার করে। একদিন এক বৃদ্ধ লোক এলেন ওঝার কাছে, বললেন তিনি বহু টাকার সম্পত্তির মালিক, কিন্তু অপুত্র আছে। বহু দূর সম্পর্কের এক ভাইপো, তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সেই পাবে, কিন্তু ছেলেটি খুব খারাপ হয়ে গেছে। সম্পত্তির লোভে সে খুন করতে চাইছে বৃদ্ধকে। 2 বার তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু এভাবে কি করে তিনি বাঁচবেন? তাই তিনি চান ছেলেটিকে, না মৃত্যু নয়, ছেলেটিকে পা দুটো পঙ্গু করে দেয়া হবে। অন্তত কটা দিন সুস্থভাবে বেঁচে থাকলে হবে। ওঝা বলল, পঙ্গু করা কিন্তু কঠিন হবে। পা দুটো কেটে দিতে পারা যায় অথবা ভেঙে ফেলা যায়, কিন্তু পঙ্গু করার জন্য যে মন্ত্র দরকার সে বিদ্যা আমার জানা নেই। অনেক কথা কাটাকাটির পর ঠিক হলো, মোটা টাকা পেলে ওঝাটি অন্য এক ওঝার মাধ্যমে বৃদ্ধের ইচ্ছা পূরণ করতে পারবে। অন্যদিকে বৃদ্ধের সেই ভাইপোটি এলো ওই একই ওঝার কাছে বৃদ্ধের মৃত্যু কামনা নিয়ে। প্রচুর টাকার লোভ দেখালো, বলল সে যদি মোটা টাকার সম্পত্তি লাভ করে তার 1/3 সে ওঝাকে দিয়ে দেবে। ওঝাটি টোপটা গিলে ফেলল, কিন্তু ঝামেলা হলো বড় ওঝাকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যে ভদ্রলোকের কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে। এই নিয়ে চলল নাটকে ওঠা নামা আর একটু একটু করে পরিণতির দিকে এগিয়ে চলা। শেষে ক্লাইম্যাক্স। দেখা গেল বৃদ্ধটি এবং তার ভাইপোটি উভয়ই প্রায় একই সঙ্গে মরতে হলো। গল্পটা শুনে সবাই রীতিমতো অনেক খুশি হয়ে গেল। দারুণ নতুনতা আছে। ঠিক হলো, ইন্দ্রনীল ওঝা হবে, ওমর হবে বড় ওঝা, বৃদ্ধ হবে যোগু, আর মানিক হবে ভাইপো। প্রধান চরিত্র ভাগ করে যাওয়ার পর ছোটখাটো চরিত্রগুলো অন্যদের মাঝে ভাগ করে দেওয়া হলো। ঠিক হলো, পরদিন থেকেই রিহার্সেল শুরু হবে। এবার ইন্দ্রনীল অমরের দিকে তাকিয়ে বলল, তোমার পুতুলটা কিন্তু একবার কাল এনো, ওটা সবাই দেখুক, নাট্যকে উৎসাহ আসবে। তাহলে তাছাড়া পুতুলটা দেখাও দরকার আছে। ঠিক ওই রকম একটা পুতুল যে পারবে সে আনবে। অমর রাজি হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা রিহার্সেল। সবাই বসে আছে, দৃষ্টি তাদের টেবিলে রাখা ভুডু ডলের দিকে। পুতুলটা যে বিভৎস আর জীবন্ত হতে পারে এই ধারণা তাদের ছিল না আগে। ইন্দ্রনীল বলল, এসো তবে শুরু করা যাক। ওরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় আলোটা নিভে গেল। লোডশেডিং। ইন্দ্রনীল চেঁচিয়ে বলল, তাকের ওপর মোমবাতি আছে, জেলে দে কেউ ভাই। মানিক চেঁচিয়ে বলল, যেখানে আছে থাক, আমি জ্বালাচ্ছি, দাঁড়াও। রজত পকেট থেকে টর্চটা বার করে তাকের ওপর ফেলে বলল, বাপু সাবধানে, সবসময় পকেটে টর্চ নিয়ে ঘুরি। কলকাতা নয়, যেন গ্রাম, আলো আছে আবার নেইও। কিন্তু এ কি, রজতের টর্চটা একবার জ্বলতে নিভে গেল। অবাক হয়ে গেল রজত। মাত্র কালকে তো ব্যাটারি লাগিয়েছে, ব্যাটারির কথা তার মাথায় নেই। তার মনে দারুণ একটা ধাক্কা লেগেছে। টর্চটা জ্বলতে গিয়ে টেবিলে রাখা ভুডুর গায়ে পড়ল। এক মুহূর্তের জন্য তারা সবাই দেখল ভুডু ডলটা যেন হাসছে। সে কি বিভৎস হাসি!
রজত চুপ করে রইল, কাউকে কিছু বলল না। মানিক চেঁচে উঠল, দেশলাই জ্বালা, একটা দেশলাই জ্বালা রে বাবা। অমর পকেটে হাত ঢুকিয়ে দেশলাইটা বার করতে গেল, কে যেন তার হাত দুটো চেপে ধরল, পারল না। বিরক্ত হয়ে বলল, কে রে, হাতটা ছাড়, এখন ইয়ার্কি মারার সময় না। এই নিশ্চয়ই রাজত আমার হাতটা ধরেছে। রাজত চেঁচিয়ে বলল, এই খবরদার, আমার নামে কোনো দোষ দিবি না, আমি তো তাকের কাছে। মানিক ধমক দিয়ে বলল, একটা দেশলাই নেই কারো কাছে, এটা কোনো কথা? অথচ রাত দিন বিড়ি ফুকছিস তোরা। রজত চেঁচিয়ে বলল, ঠিক আছে, আমি বাইরে থেকে আলো জেলে নিয়ে আসছি, একটু দাঁড়া। ঠিক এই সময় দপ করে আলো জ্বলে উঠল, রজতের টর্চটাও জ্বলে উঠল, অমরের হাতটাও কে যেন ছেড়ে দিল। প্রথমেই এই ধাক্কাটা সকলেই সহজভাবে নিতে পারল না। রাতও হয়ে গেছে, ঠিক হলো পরদিন সেই রিহার্সালটা শুরু হবে। আর রজতের উপর ভার পড়ল একটা ইমার্জেন্সি আলোর ব্যবস্থা করার, যাতে লোডশেডিং হলে রিহার্সালের কোনো ক্ষতি হবে না। তবে অন্ধকারে পুতুলটাকে ভালো করে দেখা যায়নি, সুতরাং বন্ধুরা ধরেই বসলো অমরকে, আর একদিনের জন্য পুতুল নিয়ে আসতে হবে। পরদিন রিহার্সালে আবার লোডশেডিং শুরু হলো, আবার সেই ঘটনা ঘটল, কিন্তু ইমার্জেন্সি লাইটটা জ্বলল না। সকলেই হঠাৎ চমকে উঠল। পরদিন রিহার্সালে আবার লোডশেডিং শুরু হলো, আবার সেই ঘটনা ঘটল, কিন্তু ইমার্জেন্সি লাইটটা জ্বলল না। সকলেই একেবারে চমকে উঠল। টেবিলে যেখানে ভুডু ডলটাকে বসানো হয়েছে সেখান থেকে দুটো তীব্র নীল আলোর গোলা বন বন করে ঘুরতে ঘুরতে চারিদিকে আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন নীল আলোয় মৃত্যু হাতছানি দিচ্ছে। সেই রাতেও রিহার্সেল হলো না। ঠিক হলো, পরদিন আবার রিহার্সেল হবে। অমর বলল, এই পুতুলটা অশুভ শক্তি, কাল আর একে আনছি না। ইন্দ্রনীল বলল, না অমর, আমি এসব অশুভ শুভতে বিশ্বাস করি না, তুই কাল একবার কষ্ট করে আনিস, তারপর আর বলবো না। মানিকের শোবার ঘরের চেয়ারে দেখা গেল একটা ভুডু ডল। মানিক সেদিকে তাকিয়ে বলল, ক্ষমা করে দাও ভুডু ডল, এই লোকটা কিছুতেই সামলাতে পারলাম না। নকল পুতুলটার সঙ্গে তোমাকে বদলে নিয়েছি। অন্ধকার হতেই কাঁধে ঝোলানো ব্যাগ থেকে নখ বেরিয়ে এসে আসলের জায়গায় নিল। আসলে কাহিনীটা তোমাদের সত্যি কিনা আমি নিজেও পরীক্ষা করব। সব বুঝরুকি গুছিয়ে আমি প্রমাণ করব অমর মিথ্যা কথা বলছে। প্রমাণ করে দেব বিংশ শতাব্দীর মানুষ ভুডুতে বিশ্বাস করে না। তারপর যার জিনিস তাকে ফিরিয়ে দেব। মানিকের ঘরে সে রাতে কিন্তু নতুন কিছু ঘটল না। পরদিন পুতুলটাকে ক্লাবে নিয়ে গিয়ে বসিয়ে দিল তাকে। সবাই রীতিমতো অবাক হয়ে গেল। নকল পুতুল বলে ওরা বুঝতেই পারল না। ঠিক সেই সময় অমর এলো মানিকের বদলে নেওয়া পুতুলটা নিয়ে। তাকে রাখতে গিয়ে রীতিমতো চমকে উঠল। কোনটা আসল কোনটা নকল বোঝা যাচ্ছে না। অমর বলল, এই পুতুল তুই পেলি কি করে? হাসলো মানিক, বলল, তোরা তো জানিস আমি ছবি আঁকি। পুতুলটাকে দেখে আমি একটা স্কেচ করে নিয়েছিলাম। আমার খালাতো বোনের পুতুল তৈরির কারখানা আছে, সেখানে স্কেচ ফেলে দিতে 24 ঘন্টার মধ্যে পেয়ে গেলাম ভুডু ডল। সকলে খুব তারিফ করতে লাগলো, কিন্তু অমর কেন জানি না কিছুটা গম্ভীর হয়ে গেল। অমরের মুখ দেখে মানিকের হাসি পেলেও হাসতে পারছিল না। একটা ব্যাপার কাল থেকে তার মনের ভিতরে কাটার মতো বিধে রয়েছে। গতকাল লোডশেডিং হবার সঙ্গে সঙ্গে সে আসল পুতুলটাকে ব্যাগে পুরে ফেলেছিল, কিন্তু অবাক কাণ্ড, আলো নেভার সঙ্গে সঙ্গে নকল পুতুলের চোখ দিয়ে একটা নীল আলো দেখা গিয়েছিল। এটা কি করে সম্ভব? তবে কি তার মতো কোনো ছেলে ভয় দেখাবার জন্য এমনটা করেছে? মানিক ভাববার জন্য সময় পেল। রিহার্সেল শুরু হয়ে গেছে, কিন্তু এ কি, ঠিক রাত 7টা বাজার সঙ্গে সঙ্গে আবার অন্ধকার নেমে এলো। রজত মোমবাতি জ্বালাতে পারল না কিছুতেই। রজত চেঁচিয়ে বলতে লাগলো, কে আমায় ধরেছে, কে আমায় ধরেছে? তার আগে একটা ঘটনা ঘরের সবাইকে রীতিমতো স্তব্ধ করে দিল। টর্চের আলোর মতো কিছুটা নীলচে আলো বেরিয়ে আসছে দুটো পুতুলের দুজোড়া চোখ দিয়ে। তারপর সেই 4টে আলো সারা ঘর ময় দাপাদাপি করতে লাগলো। ইন্দ্রনীল ছুটে গিয়ে এমার্জেন্সি আলোটা জ্বালাতে গেল। একটা কিছু এসে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিৎকার করে উঠল ইন্দ্রনীল। আলো জ্বলে উঠল। আলো আসার পরও কারো মুখে কোনো শব্দ শোনা গেল না। সকলে বড় বড় চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মানিক উত্তেজিত হয়ে ওঠে, বলে, সবাই ভয় পাচ্ছ বলেই নানা রকম ঘটনা ঘটছে। আমি বলছি এসব কিচ্ছু নয়, এসব তোমাদের মনের হ্যালুসিনেশন, এসব সব কিছু মিথ্যা, এসব গল্প আর কিচ্ছু নয়। সবাই চুপ করে থাকে। উত্তেজিত মানিক আরো উত্তেজিত হয়ে ওঠে, বলে, এ বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখো।
এক্ষুনি প্রমাণ করে দেব আমি ঠিক। এই বলে মানিক নিজের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে পুতুলটার হাতে বেঁধে দিল। তারপর ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বলল, তুমি এটা নিয়ে যাও, এবার কিছু একটা করো ওটার উপরে, তারপর বুঝে যাবে কাহিনীটা কতটুকু সত্য। অমর এক ঝটকায় পুতুলটাকে সরিয়ে নিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, খুলে দাও বলছি, খুলে দাও, আমি এসব কিছুই সহ্য করতে পারবো না। আমি আমার কাকার কথা বিশ্বাস করি, কাকা কোনো দিন আমাকে মিথ্যা বলনি। মানিক, তুমি খুলে নাও, খুলে নাও বলছি এই চুল দুটো। ইন্দ্রনীল ধমক দিল, এই মানিক, এসব কি হচ্ছে? এসব ব্ল্যাক ম্যাজিক, বুঝলি? সিরিয়াসলি বলছি, এসব কালো জাদু। মানিক এবার রীতিমতো ক্ষেপে উঠল, বলল, ও তাহলে দেখছি তুমি কতটুকু বিশ্বাস করো, বুঝলু কি? হ্যাঁ বুঝলু কি? ঠিক আছে তো, কাপুরুষের দল, চেয়ে দেখ এবার আমি কি করি। কালো জাদু যেমন আছে, সাদা জাদুও তেমন আছে। নিমিষের মধ্যেই মানিক টেবিল থেকে একটা আলপিন নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার পায়ে। নিমিষের মধ্যে মানিকের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। চমকে উঠল মানিক, আর একটা আলপিন এগিয়ে চলল নকল পুতুলের দিকে। চিৎকার করে উঠল অমর, বন্ধ কর, বন্ধ কর এসব বলছি, এসব মরণ খেলা বন্ধ কর। এমন জানলে এই পুতুলকে আমি কোনো দিন তোদের সামনে আনতাম না। মানিকের আলপিন ধরা হাতটা ততক্ষণে নকল পুতুলের কপালের মাঝখানে পৌঁছে গেছে। ফোটাতে গিয়েও পারল না মানিক। ততক্ষণে রাজু দৌড়ে এসে ওকে জাপটে ধরেছে। দুজনের মধ্যেই ধস্তাধস্তি হয় কিছুক্ষণ। রজত চিৎকার করে ওঠে, মানিক, 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 এসব কি করছিস তুই? কথা বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে যায় রজত। সঙ্গে সঙ্গে মানিক ঝাঁপিয়ে পড়ে পুতুলটার উপর। আলপিনটা ফুটে যায় পুতুলের বাঁ হাতে। মানিক তার বাঁ হাতে পিন ফোটানোর ব্যথা অনুভব করল। আশ্চর্য, নকল আর আসল হঠাৎ এক হয়ে গেল কি করে? মানিক তাকালো বিস্মিত নকল পুতুলটার দিকে। এ কি? পরিষ্কার দেখছে সে পুতুলটার চোখের পাতা নাড়ছে। নজর পড়ল পুতুলটার পায়ের দিকে। আবার বিভৎসভাবে চমকে উঠল মানিক। পুতুলটার পায়েও রক্তের ফোঁটা জমে রয়েছে। এ কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? অমর ছুটে এসে দুটো পুতুলি নিয়ে নিল। বলল, টের পেয়েছিস? ঢের হয়েছে, আর না, এ দুটো আমি নিয়ে যাচ্ছি। মানিককে বিশ্বাস নাই আমার। পরে কাকার সঙ্গে কথা বলে এই দুটোকে বিদায় করব। এমন সাংঘাতিক জিনিস আমার দরকার নেই। রজত, ইন্দ্রনীল দুজনেই বলে ওঠে, না অমর, তুমি আর এনো না, এই দুটাকে কোনোভাবেই এনো না। মানিক যা ছেলে, এরপর বড় কিছু ঘটিয়ে ফেলবে। আর শোন, বাড়িতে গিয়ে পুতুলের হাত থেকে মানিকের চুল দুটো কিন্তু অবশ্যই ফেলে দিস। অমর জোর দিয়ে বলল, সে আর বলতে হয়? হ্যাঁ। পরপর এতগুলো ঘটনায় অমর ক্লান্ত অনুভব করছিল। ঠিক করলো পরদিন সকালে ঘুম থেকে উঠেই পুতুলের গায়ে লাগানো মানিকের মাথার চুল খুলে নেবে। তারপর কাকার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। পুতুলটাকে আর এই ঘরে রাখতে সাহস হয় না তার। অমর খাওয়া দাওয়া করে নানা বিষয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল অমরের। হ্যাঁ রে খোকা, তুই কি বাসার ঘরে তাকের উপরে দুটো পুতুল রেখেছিলি? প্রথমে কেমন যেন থতমত খেয়ে গেল অমর। ঘুম চোখে তারপর মনে পড়ল কাল রাতে ও তাকের উপরে উঁচুতে পুতুল দুটো রেখেছিল। হঠাৎ এক অজানা আশঙ্কায় ওর বুকের মধ্যটা কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলে উঠল, কেন মা, কি হয়েছে? মা বলল, দেখ না, ইঁদুরে ঘরময় কি কাণ্ড করছে। এত ইঁদুর হয়েছে, জ্বালিয়ে খেলো একেবারে। বাপু, এত করে বলি একটা ব্যবস্থা কর, তুই তো শুনিস না। মার কথা অমরের কানেই যাচ্ছে না। সে পাগলের মতো ছুটে গেল বাসার ঘরের দিকে। তাকের উপর থেকে দুটো পুতুলি নিচে পড়ে গেছে। তার মধ্যে একটা জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলেছে ইঁদুরে, অন্যটি প্রায় অক্ষত, কিন্তু তাহলেও একেবারে অক্ষত নয়। অমরের কান মাথা রীতিমতো ভো ভো করে উঠল। সে ভয় পেয়ে গেল, মনে মনে ভগবানকে ডাকছে, হে ভগবান, এটা যেন সেটাই হয়, এটা যেন সেটাই হয়। ছুটে গেল অমর পুতুল দুটোর কাছে। দুটো পুতুলি চোখের কাছে এনে পরীক্ষা করলো, অত্যন্ত সন্তর্পণে পরীক্ষা করলো। তারপরে ভয়ে তার মুখটা সাদা হয়ে গেল। মানিকের মাথার চুল আটকানো পুতুলটার পায়ের উপরে যেখানে পিন ফোটানো হয়েছিল সেখানকার রক্ত শুকিয়েছিল। ইঁদুর সেই রক্তগুলোর গন্ধে পুরো জায়গাটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। অমর এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রনীলকে ফোন করলো। বলল, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি মানিকের বাড়িতে যেতে হবে, তোমাদের 4 থেকে 5 মিনিটের মধ্যে তুলে নেব। ইন্দ্রনীল বলল, কি ব্যাপার অমর, কি হচ্ছে? অমর বলল, গুরুতর ব্যাপার, পরে বলবো, তোমরা তৈরি থাকো,
তুমি রজতকে জানিয়ে দাও। ফোন কেটে দিল অমর। ইন্দ্রনীলের পাশের বাড়িতে থাকে রজত। ইন্দ্রনীল জানলা দিয়ে রজতকে ডেকে বলল, রজত। অমরের গলা কাঁপছিল রীতিমতো। নিশ্চয়ই ও পুতুলটার ব্যাপারে কিছু একটা বলতে চায়, তাই যদি সম্ভব হয় মানিকের বাড়িতে যাওয়াটা দরকার, এক্ষুনি দরকার। মানিকের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার শব্দে ওরা থমকে দাঁড়ালো। তবে কি, ওরা দৌড়ে দোতলায় মানিকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ভিড়, অনেক মানুষের ভিড়। মানিকের ঘাট ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার কাছে তিনজনই দাঁড়িয়ে আছে। মানিকের দাদা ওদের দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। বললেন, দেখে যাও তোমরা, ভাইটাকে কি নৃশংসভাবে শেষ করে দিয়েছে। দেখে যাও, দেখে যাও তোমরা। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। দেখল মানিকের প্রাণহীন দেহটা পড়ে আছে খাটের উপরে। সারা বিছানা রক্তে ভাসছে। যে জায়গাটাতে ইঁদুর ক্ষত করেছিল ঠিক সেই জায়গায় গভীর ক্ষত। মানিকের দাদা বললেন, দেখো কেমন করে কুরে কুরে ভ্যানটাকে খেটে ফেলেছে, আত্মহত্যা করবে বলে। কিন্তু ওর কি দুঃখ ছিল বলতো যে আত্মহত্যা করলো? আত্মহত্যা করার মতো কি এমন ঘটেছে জানো কি তোমরা? ওরা মাথা নাড়ল। কি দিয়ে এমন ক্ষতি করলো? মানিকের দাদা বললেন, আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি। কি দিয়ে এমন করলো ওরা? যা দিয়ে করুক না কেন সেটা তো থাকবে। সেটা কোথায়? অমরের শরীর খারাপ লাগছিল। এসব শুনে ও নিজেকে দায়ী ভাবছিল। সে যদি পুতুলটার সম্বন্ধে কিছু না বলতো তাহলে তো এমন ঘটনা ঘটতো না। এত বড় একটা অপরাধ, সারা জীবন তাকে বুকের মধ্যে লুকিয়ে বেড়াতে হবে। কাউকে বলতে পারবে না, বললেও কেউ বিশ্বাস করবে না। অথচ নিজেকে তো কোনোভাবেই ক্ষমা করতে পারবে না সে। প্রচণ্ড প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করলো বুকে। চোখের সামনে সব যেন আবছা লাগছিল তার। সে আলো আধারের ঘরে অমর পরিষ্কার দেখতে পেল মানিক এসে দাঁড়িয়ে আছে। তাকে বলছে, আমার মৃত্যুর জন্য কে দায়ী, তুমি নাকি আমি? অমর বিড়বিড় করে বলল, আমি 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 আমায় তুমি ক্ষমা করো ভাই। ধপ করে একটা শব্দে ঘরের সবাই তাকালো ওদের দিকে। অমর পড়ে আছে মাটিতে, অজ্ঞান, অচৈতন্য অবস্থায়।